হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমি সর্বজিৎ এবং আমরা মডার্ন হিস্ট্রির ওপরে স্পেকট্রাম পাবলিকেশনের এ ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া এই বইটার সামারি আলোচনা করছিলাম। এবং এর আগের দিনের যে চ্যাপ্টারটা আমি শুরু করেছি সেটা হচ্ছে এক্সপেনশন অফ ব্রিটিশ, অর্থাৎ ব্রিটিশরা কিভাবে ভারতে বিস্তার লাভ করেছিল সেই ব্যাপারে আমরা দেখছিলাম। এবং আগের দিন ব্যাটেল অফ পলাশি বা পলাশির যুদ্ধ অবধি পুরো ব্যাপারটা দেখে এসেছি। আজকে ওই চ্যাপ্টারেরই সেকেন্ড পার্ট যেটা হবে ব্যাটেল অফ বক্সার, বক্সারের যুদ্ধ সম্পর্কে আমরা দেখব। এবং এইভাবে ধীরে ধীরে পুরো মডার্ন হিস্ট্রি আমি কমপ্লিট করব। এবং এই ভিডিওগুলো মেনলি ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রিপারেশনের জন্য আমি তৈরি করছি। এছাড়া অন্যান্য পরীক্ষা তোমরা যারা দিচ্ছ তারাও এর থেকে হেল্প পাবে, কারণ প্রচুর এখান থেকে ইনফরমেশন পাবে যেগুলো যে কোনো পরীক্ষায় আসে, প্রশ্ন আসে। এবং এখানে যেহেতু আমি এলাবোরেটলি পুরো আস্তে আস্তে বোঝাচ্ছি, তাই জন্য তোমাদের খুব একটা বেশি মুখস্থ করতে হবে না। তুমি একবার করে তোমরা এগুলো বুঝে নাও, তারপরে তোমরা রিভাইজ করো, এই জিনিসটাই রিভাইজ করো, তোমাদের সুবিধা হবে। বা বইটা পড়ো, এই বইটা কিনে নিতে পারো, স্পেকট্রামের ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া। খুব ভালো বই। খুব ডিটেলসে এখানে সমস্ত দেওয়া রয়েছে, তোমরা এটা কিনতে পারো। তো যারা ডাব্লিউবিসিএস দিচ্ছ মেনলি তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এটা। অনেকেই এটা রেকমেন্ড করে। এবং যারা ডাব্লিউবিসিএস অপশনাল নিচ্ছ, এই হিস্ট্রি, তাদের জন্য এটা হেল্পফুল। তোমরা যদি আমার এই ভিডিওগুলোর পিডিএফ পেতে চাও তাহলে এখানে দেওয়া যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেখানে জয়েন করে নাও। টেলিগ্রাম চ্যানেলে আমি এর পিডিএফগুলো দিয়ে দিই। আর যদি তোমরা অন্যান্য কোনো কোশ্চেন বা কিছু আমাকে বলতে চাও তাহলে নিচের আইডিগুলোতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও শুরু করার আগে বলি, যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করো। লাইক, তোমরা যারা দেখছো যাদের মনে হচ্ছে যে ভালো লাগছে ভিডিওগুলো তারা প্লিজ লাইক করো। এবং যদি তোমরা আগের ভিডিওগুলো দেখতে চাও, এর নিচে ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া রয়েছে, প্লেলিস্টের লিঙ্ক, সেই প্লেলিস্টের লিঙ্কে গিয়ে তোমরা দেখতে পারো। তো চলো শুরু করা যাক। আমরা আগের দিন অবধি দেখে এসেছিলাম পলাশির যুদ্ধ, কিভাবে পলাশির যুদ্ধে ব্রিটিশরা বিভিন্ন স্ট্র্যাটেজির মাধ্যমে সিরাজউদ্দৌলাকে হারিয়ে দেয়। এবং সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন, তাকে হারিয়ে দেওয়া হয়, তাকে হত্যা করে দেওয়া হয় এবং সেই জায়গাতে মীর জাফরকে সিংহাসনে বসানো হয়। এবং মীর জাফরকে এখানে বসানোর মেন উদ্দেশ্য ছিল মীর জাফরকে যা বলবে কোম্পানি সেইটাই মীর জাফর পালন করবে। এক কথায় মীর জাফর একজন কাঠপুতুল হিসেবে এতে বসবে, সিংহাসনে বসবে। কিন্তু মীর জাফর নিজে কিন্তু এটা ভাবতে পারেনি যে এরকম হবে। তিনি ভেবেছিলেন যে আহ, সিরাজকে সরানোর পরে সে স্বাধীন নবাব হবে, সে স্বাধীনভাবে বাংলায় শাসন করবে। কিন্তু সেটা হয়ে ওঠে না। এবং এইখান থেকে মীর জাফরের সঙ্গেও একটু একটু করে ইংরেজদের বিরোধ বাঁধতে শুরু করে। এবং পরবর্তীকালে মীর জাফরের সঙ্গে কি কি হবে এবং তারপরে বক্সারের যুদ্ধ কেন হলো সেটা হচ্ছে আজকে আমাদের ভিডিওর টপিক। তো আমরা যাই হোক আগের দিন অবধি শেষ করেছি দেখে যে মীর জাফরকে সিংহাসনে বসানো হয়। এরপরে মীর জাফরের ওপরে একাধিক প্রেশার আসতে থাকে। প্রথম কথা, মীর জাফরের সঙ্গে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী ইংরেজরা প্রচুর টাকা লাভ করে, তারা ফ্রিতে ব্যবসা বাণিজ্য করতে শুরু করে, তাদেরকে অনেক জায়গার জমিদারি দিয়ে দেওয়া হয়, সমস্ত ঠিক আছে। কিন্তু এর পরেও মীর জাফরের ওপর একাধিকবার ব্রিটিশ যে ছিল কোম্পানি, তাদের বিভিন্ন যারা হেড ছিল একাধিকবার টাকা পয়সা করতে থাকে, মানে চাইতে থাকে। বারংবার তারা বিভিন্ন কারণে এসে মীর জাফরের কাছ থেকে অর্থ আদায় করতে থাকে। এবং মীর জাফর প্রথম দিকে এগুলো দিয়েও দিচ্ছিল। কিন্তু এক সময় এসে সেও বিরক্ত হয়ে পড়ে এই কোম্পানির ওপরে। এবং শুধু তাই নয়, মীর জাফর কিভাবে শাসন করবে, কি করবে, তার কি ডিসিশন নেওয়া হবে, সমস্ত কিছুর উপরে রবার্ট ক্লাইভ নজর রাখছিল এবং রবার্ট ক্লাইভ সেখানে বাধা দিচ্ছিল। অর্থাৎ এ নিজে থেকে সেরকম কিছু করতে পারছিল না। এই জিনিসটা মীর জাফরের প্রবলেম, মানে মীর জাফর এটা কিছুদিন অবধি ঠিকঠাক চললেও তারপরে সে সেটা মানতে চায়নি। এবং ফাইনালি মীর জাফর ডাচদের সঙ্গে কন্ট্যাক্ট করতে থাকে। এবং এই সময় ডাচরা বাংলাতে চিনসুরা অঞ্চলে রয়েছে, সেই জায়গাতে ডাচদের সঙ্গে মীর জাফরের একটা নেগোসিয়েশন হতে থাকে যে কিভাবে ব্রিটিশদের এখান থেকে সরিয়ে দেওয়া যায়। এবং এইটা যখন ব্রিটিশরা জানতে পারে
তখন প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে ডাচদের এখান থেকে সরিয়ে দেওয়া। কারণ ব্রিটিশরা একে একে যারা ফার্স্ট বিদেশি শক্তি রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। অলরেডি পর্তুগিজরা দুর্বল হয়ে গেছে, ডাচরাও এইবার দুর্বল হয়ে পড়বে এবং বাকি থাকবে শুধু ফরাসিরা, তাদেরকেও কিছুদিন পরে সরিয়ে দেওয়া হবে। এরপরে ব্রিটিশদের মেন লক্ষ্য গিয়ে দাঁড়াবে ভারতের বিভিন্ন জায়গাতে শাসন বিস্তার করা বা সেই সমস্ত জায়গাগুলো অধিকার করা। তো এখনো পর্যন্ত এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমরা যে সময়ের ইতিহাস পড়ছি 1757 থেকে এই 57 বা 59, এই সময়ে ডাচরা এখনো পর্যন্ত অ্যাক্টিভ, তারা যথেষ্ট এগোচ্ছে। এবার চিনসুরা অঞ্চলে যখন ডাচরা রয়েছে এখানে এবং মীর জাফর যখন তাদের সঙ্গে চুক্তি করার চেষ্টা করছে, তখন 1759 খ্রিস্টাব্দে একটা যুদ্ধ হয় যেটার নাম ব্যাটেল অফ বিডেরা বা বিডেরার যুদ্ধ। এই যুদ্ধের আবার নাম ব্যাটেল অফ চিনসুরাও বলা হয়, চিনসুরার যুদ্ধ এটাকে বলা হয়। তো এই যুদ্ধের মাধ্যমে ডাচদের পরাজিত করা হয়, ব্রিটিশরা ডাচদের পরাজিত করে এবং এইখান থেকেই ডাচদের যে শক্তি ভারতে ছিল সেটা শেষ হয়ে যায়। তো ডাচদের সরিয়ে দেওয়ার পরে ব্রিটিশদের এবার টার্গেট হয়ে যায় মীর জাফর, কারণ তাকে বসানো হয়েছিল কোম্পানির সাহায্যকারী হিসেবে। কোম্পানিকে কোম্পানি যা বলবে মীর জাফর তাই করবে। যখনই মীর জাফর অন্য কিছু একটা করার চেষ্টা করছে, তখন এবার কোম্পানি মীর জাফরকে কি করে সরিয়ে দিয়ে আবার একজনকে এখানে বসানো যায় যে তাদের কথা পুরোপুরি শুনবে, সেরকম একটা চেষ্টা করতে থাকে। এবং এইটা খুব তাড়াতাড়ি এসে যায় যখন মীর জাফরের যে পুত্র ছিল, যার নাম ছিল হচ্ছে মিরন, এই মিরন মারা যায়। মিরন অ্যাকচুয়ালি নবদ্বীপ অঞ্চলের একজন শাসক ছিল, কারণ বাংলার আন্ডারে ছোট ছোট রাজ্য ছিল সেই সময়, ছোট ছোট জায়গা, এবং সেই ছোট ছোট জায়গাতে অন্যান্য শাসকরা শাসন করত। তো এবার মিরনের ওপর দায়িত্ব ছিল নবদ্বীপ অঞ্চলের শাসনভারের দায়িত্ব ছিল মিরনের ওপরে। এবার যখনই মিরন মারা যায়, তখন মীর কাসিম এই জায়গাটা দখল করতে চায়। মীর কাসিম হচ্ছে মীর জাফরের সন ইন ল বা জামাই ছিল। এবং মীর কাসিম যখন ইংরেজরা দেখতে পাচ্ছে যে একটা পরিবারের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব শুরু হতে চলেছে, মীর কাসিম মীর জাফরের বিরুদ্ধে চলে যাচ্ছে, মীর জাফর তো এই কোম্পানি তখন মীর কাসিমকে হেল্প করতে শুরু করে, মীর কাসিমকে সাহায্য করতে শুরু করে এবং মীর কাসিমের সঙ্গে এখানে একটা চুক্তি হয়। তো এই সময়ের ইংরেজদের যিনি গভর্নর জেনারেল ছিলেন, তার নাম ভেন্সিটার্ট। ভেন্সিটার্ট যখন কলকাতায় মানে বাংলার গভর্নর হয়ে আসেন, তখন তিনি মীর কাসিমের সঙ্গে একটা চুক্তি করেন। এই চুক্তিটা হয় 1760 খ্রিস্টাব্দে এবং এই চুক্তিতে বলা হয় যে মীর কাসিমকে ইংরেজরা সাহায্য করবে। তো এই ট্রিটিটা হয় মীর কাসিম এবং ইংরেজ কোম্পানির মধ্যে 1760 খ্রিস্টাব্দের এই চুক্তির মাধ্যমে। যে কন্ডিশনগুলো মীর কাসিমের সামনে রাখা হয় সেটা হচ্ছে, প্রথম, যখন মীর কাসিমকে সিংহাসনে বসানো হবে, এবার আর ডাইরেক্ট নবদ্বীপ নিয়ে লড়াই হচ্ছে না, এবার ডাইরেক্ট বাংলা শাসন নিয়ে, মানে নবদ্বীপ নিয়ে কোনো কথা হচ্ছে না, ডাইরেক্ট বাংলা শাসনে বসানোর কথা হচ্ছে। মীর কাসিম চেয়েছিল সে নবদ্বীপটাকে সে নিজের মতো করে শাসন করবে, আর মীর জাফর সেটাকে বাধা দিয়েছিল মিরনের মৃত্যুর পরে। এবার মীর কাসিমের সঙ্গে যখন এরকম প্রবলেমটা হয়ে যাচ্ছে মীর জাফরের, তখন কোম্পানি ডাইরেক্ট মীর কাসিমকে বলছে যে আমরা তোমাকে বাংলার সিংহাসনে বসাবো, তার জন্য একটা চুক্তি করতে হবে, আর চুক্তিতে এই এই শর্তগুলো থাকবে। প্রথম শর্ত হচ্ছে, যখনই তাকে সিংহাসনে বসানো হবে, মীর কাসিম বর্ধমান, মেদিনীপুর এবং চট্টগ্রাম, যেটাকে তখন চিটাগাঁও বলা হতো, এই তিনটে জায়গার জমিদারি কোম্পানিকে দিয়ে দেবে। বর্ধমান, মেদিনীপুর, চিটাগাঁও। এর আগে অলরেডি পুরো 24 পরগনা পেয়ে গেছে, কলকাতা তাদের হাতে আছে। এবার নতুন করে তারা চাইছে বর্ধমান, মেদিনীপুর, চিটাগাঁও। সেকেন্ড, সিলেট অঞ্চলের থেকে চুনের ব্যবসা হতো এবং এই ব্যবসায় প্রচুর লাভ ছিল। মীর কাসিমের সঙ্গে চুক্তি হয় যে সিলেট থেকে যে চুনের ব্যবসা হয় তার ওপরে পুরো প্রফিটের যা প্রফিট হয় তার হাফ মীর কাসিম কোম্পানিকে দিয়ে দেবে, ইংরেজ কোম্পানিকে দিয়ে দেবে। তো এটা হচ্ছে সেকেন্ড শর্ত ছিল। থার্ড শর্ত, মীর কাসিম সমস্ত আউটস্ট্যান্ডিং যা ডিউ রয়েছে সেগুলোকে পে করে দেবে। কার আউটস্ট্যান্ডিং ডিউ? মীর জাফরের। কোথা থেকে আউটস্ট্যান্ডিং আসছে? ইংরেজরা এক এক সময় এসে এক এক রকম বলছে, এইটার জন্য টাকা চাই, ওটার জন্য টাকা চাই।
তো সেইগুলো ডিউ থাকছিল, সেই ডিউটা পে করে দেবে। অন্যদিকে যেটা 1757 খ্রিস্টাব্দের পলাশির যুদ্ধের যে চুক্তি হয়েছিল, সেই সমস্ত ডিউ মীর জাফর মিটিয়ে দিয়েছিল, কিন্তু তারপরেও আরো বিভিন্ন ভাবে মীর জাফরের কাছ থেকে টাকা আদায় করতো ইংরেজরা। সেই টাকাটা অনেক অংশে বাকি ছিল, সেইটা কোম্পানি এবার ক্লেম করে যে মীর কাসিম বসে সেই টাকাটা ফেরত দিয়ে দেবে। মীর কাসিম এই সমস্তগুলোতে রাজি হতে থাকে, 3 নম্বর শর্তেও রাজি হয়। 4 নম্বর শর্তে বলা হয় যে মীর কাসিম 5 লাখ টাকা ইংরেজদের দেবে, দক্ষিণ ভারতে ইংরেজরা যে লড়াই এই সময় করছে সেই লড়াইতে হেল্প হওয়ার জন্য। দক্ষিণ ভারতে এই সময় ইংরেজরা লড়াই করছে, সেই লড়াইতে যাতে তারা সৈন্য বানাতে পারে, তাদের যে টাকার নিড রয়েছে সেগুলোকে মেটাতে পারে, সেই জন্য মীর কাসিম 5 লাখ টাকা দেবে। মানে বাংলার টাকা দিয়ে তারা চাইছে জোগাড় করতে, মানে ভারতের অন্যান্য জায়গাগুলো দখল করতে। মীর কাসিম তাতেও রাজি হয়ে যায়, এবং ফাইনালি বলা হয় যে মীর কাসিমের শত্রুরা ইংরেজদের শত্রু হবে, এবং ইংরেজদের শত্রুরা মীর কাসিমের শত্রু হবে। অর্থাৎ মীর কাসিম কারোর সঙ্গে আলাদা করে বন্ধুত্ব করতে পারবে না, যদি সেটা ফরাসিদের সঙ্গে চেষ্টা করে বা অন্য কারোর সঙ্গে চেষ্টা করে, করতে পারবে না, কারণ তারা ইংরেজদের শত্রু। ইংরেজদের শত্রু মানে অলরেডি মীর কাসিমের শত্রু। আবার মীর কাসিমের যারা শত্রু তাদের বিরুদ্ধে ইংরেজরা তাকে সাহায্য করবে, এরকম একটা চুক্তি হয়, এবং এই 5টা শর্তই মীর কাসিম মেনে নেয়। তো এই সমস্ত শর্তের বিনিময়ে ফাইনালি ঠিক হয় যে মীর কাসিম এবার বাংলার নবাব হবে, এবং মীর জাফরকে এইভাবে চাপ দেওয়া হয় যাতে মীর জাফর সেই সিংহাসন ছেড়ে দিতে বাধ্য হয়। তো যাই হোক, এরকম চাপের মধ্যে মীর জাফর সিংহাসন ছেড়ে দিতে বাধ্য হয়, এবং তার জন্য 1500 টাকা বছরে পেনশন একটা ঠিক করা হয়, দিয়ে তাকে একদম বসিয়ে দেওয়া হয়। সে আর এবার রাজনৈতিক কোনো কাজকর্মে অংশগ্রহণ করবে না, বছরে 1500 টাকা সে পাবে, এবং দিয়ে সে সেই টাকায় যা খুশি করতে পারবে। এবং সেই সময়ের ভিত্তিতে 1500 টাকা অনেকটাই বেশি। এরম নয় যে আজকের 1500 টাকার মানে মতো সেই সময়ের ভ্যালু, প্রচুর ভ্যালু ছিল 1500 টাকা। তো যাই হোক, সেই রকম একটা ভ্যালু, 1500 টাকা দিয়ে তাকে বসিয়ে দেওয়া হয়। এবার তাহলে সিংহাসনে বসে যাচ্ছে মীর জাফর, এই সরি মীর কাসিম। মীর কাসিম এবার মীর কাসিম সমস্ত শর্ত মেনে নিয়েও সিংহাসনে বসেছিল, কিন্তু মীর কাসিম কিন্তু একজন স্বাধীন চেতা নবাব ছিল। সে প্রথম থেকেই দেখে আসছে যে ইংরেজরা মীর জাফরকে কিভাবে চাপ দিচ্ছিল, কিভাবে তার কাছ থেকে টাকা আদায় করছিল। তো মীর কাসিম সিংহাসনে বসার সাথে সাথেই এটা ঠিক করে নেয় যে ইংরেজদের হাত থেকে নিষ্কৃতি পেতে হবে, এবং সেই কারণে ঐতিহাসিকরা বলছেন যে আলীবর্দী খাঁয়ের পরবর্তী যারা নবাব হয়েছেন বাংলায়, তাদের মধ্যে একমাত্র মীর কাসিমই নবাব হওয়ার মতো যোগ্য ছিল, বাকিদের আর সেরকম কোনো ক্ষমতাই ছিল না। সিরাজউদ্দৌলা, সে খুবই মানে তার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ছিল না, এবং সে দেখলামই আমরা যে বিভিন্ন কারণে সে বিভিন্ন ভুল করেছিল, সেটা অনেকটা ডিটেলসে ব্যাপার রয়েছে, আমরা অতটা করিনি। কিন্তু একটা জিনিস যে হ্যাঁ, সিরাজউদ্দৌলাও প্রচুর ভুল করেছিল, যে ভুলগুলোর মাসুল তাকে পলাশির যুদ্ধে হেরে গিয়ে দিতে হয়। এবং পরবর্তীকালে মীর কাসিমের সম্পর্কে তো কিছু মীর জাফরের সম্পর্কে তো কিছু বলারই নেই, সে তো এমনিতেই দুর্বল। মীর কাসিমই একমাত্র ব্যক্তি ছিল যে একজন নবাব হওয়ার মতো যোগ্য ছিল। কিন্তু প্রবলেমটা হচ্ছে মীর কাসিম সিংহাসনে বসলেও বাংলার শাসক হিসেবে যে ক্ষমতা নবাবের এতদিন ছিল, সেই ক্ষমতা আর আজকে নেই। মীর জাফর সেটাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। তাও মীর কাসিম কিছু চেষ্টা করে, যেমন ফার্স্ট এসে মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে তার রাজধানী স্থানান্তরিত করে। মুঙ্গের বিহারে অবস্থিত, এবং মুর্শিদাবাদ কলকাতার খুব কাছে অবস্থিত ছিল, এবং কলকাতাতে ব্রিটিশদের ঘাঁটি ছিল। তো যা মুর্শিদাবাদে কিছু করলেই কলকাতা থেকে সহজেই সেটার উপর নজরদারি করা যেত, বাধা দেওয়া যেত, ডাইরেক্ট অ্যাকশন নেওয়া যেত। কিন্তু মুঙ্গের একটু দূরে অবস্থিত হওয়ায় ইংরেজদের যে ডাইরেক্ট নজরের একটু বাইরে থাকা যাবে, তার ফলে সে নিজের মতো কাজ করতে পারবে, এই কারণে সে মুঙ্গেরের রাজধানীর স্থানান্তর করে। সেকেন্ড স্টেপ যেটা নেয় সেটা হচ্ছে আর্মি ব্যবস্থা। মীর কাসিম বুঝে গেছিল যে এই আর্মি ব্যবস্থা, আমাদের বাংলার যে আর্মি রয়েছে সেই আর্মি নিয়ে অন্তত ইংরেজদের সঙ্গে জয় লাভ করা যাবে না, কারণ সেই আর্মি প্রচন্ডভাবেই দুর্বল। সেকেন্ড কথা, এতদিনে মানে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। সেকেন্ড ব্যাপার হচ্ছে ইংরেজরা অনেক বেশি অ্যাডভান্স টেকনোলজির দিক থেকে, কামান অস্ত্রশস্ত্রের দিক থেকে। তো সেই কারণে এই মীর কাসিম
তার সৈন্যবাহিনীকে অ্যাডভান্স করার দিকে নজর দেয়। মুঙ্গেরে সে একটা বন্দুকের কারখানা তৈরি করে। সে তার সেনাবাহিনীকে যারা বিদেশি কিছু ব্যক্তিদের দিয়ে ট্রেনিং দেওয়াতে শুরু করে, এই সমস্তগুলো করতে থাকে। কিন্তু মুঙ্গের যত দূরেই অবস্থিত হোক না কেন, কলকাতা থেকে খুব মানে এমন কিছু দূরে নয় যে তার ব্রিটিশরা কিছু জানতেই পারবে না। ব্রিটিশরা এই সমস্ত জিনিস জানতেও পারছে একটু একটু করে, যে মীর কাসিম এরকম ব্যবস্থা নিতে শুরু করেছে। তো যখনই এই জিনিসগুলো জানতে শুরু পারে, তখন ব্রিটিশরা ভাবে আমরা সিংহাসনে বসিয়েছি একজনকে কারণ সে আমাদের হয়ে কাজ করবে বলে। উল্টো দিকে উল্টো কেস হয়ে যাচ্ছে এখানে। মীর কাসিম তাদেরকে হাঁটানোর চেষ্টা করছে, সে নিজেকে শক্তিশালী করার চেষ্টা করছে। এই জিনিসটা তারা বুঝতে পারে, এবং যখনই তারা এটা বুঝতে পারে, তারা মীর কাসিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এবার কাজ শুরু করে দেয়। তো যাই হোক, ব্রিটিশরা এখানে ভেবেছিল যে মীর কাসিম একজন পাপেট কিং হবে, যেরকম কথা ব্রিটিশরা যেরকম কথা বলবে সেরকমই সে করবে, কিন্তু ফল হয় উল্টো। সেকেন্ড ব্যাপারটা যেটা ইংরেজদের সঙ্গে মীর কাসিমের যে প্রবলেমটা অ্যাকচুয়ালি শুরু হয় এই জায়গা থেকে, রামনারায়ণের ঘটনা দিয়ে, এবং এই প্রবলেমটা আস্তে আস্তে বড় হতে থাকবে এবং ফাইনালি এটার ফল হয়ে যাবে ব্যাটেল অফ বক্সার বা বক্সারের যুদ্ধ। তো প্রথম সূত্রপাত হয় রামনারায়ণ, ইনি একজন ডেপুটি গভর্নর ছিলেন বিহারের ডেপুটি গভর্নর ছিলেন, এবং এ প্রচুর তহবিলের তছরূপ করছিল। যখনই এই ঘটনাটা মীর কাসিমের কানে যায়, সঙ্গে সঙ্গে মীর কাসিম এই রামনারায়ণকে ডেকে পাঠায় যে তুমি আমাকে এসে তোমার অ্যাকাউন্টসের যে হিসাব মেনটেন করেছো সেটা দেখাও। এবং রামনারায়ণ বারে বারে সেটা ইগনোর করতে থাকে। এবার বলবে যে রামনারায়ণের এত ক্ষমতা কোত্থেকে আসছে, সে একজন সামান্য ডেপুটি গভর্নর, সে বাংলার নবাবকে কিভাবে ইগনোর করতে পারে। এর পিছনে রয়েছে ইংরেজরা। এই রামনারায়ণকে ফুল সাপোর্ট করছিল ইংরেজরা, এবং এখানে সেই টাকার যে ব্যাপারটা, সেখানে ইংরেজদেরও কিছু হাত রয়েছে নিশ্চয়ই, তাই জন্য ইংরেজরা সাপোর্ট করছে। রামনারায়ণকে পুরোপুরি সাপোর্ট করতে থাকে ইংরেজরা, এবং বারে বারে ডাকা সত্ত্বেও এ এর কাছে আসছে না, মীর কাসিমের কাছে আসছে না, হিসেব দিচ্ছে না, এবং এইখান থেকে মীর কাসিম বুঝে যায় যে ব্রিটিশরাই এখানে কিছু কলকাঠি নাড়ছে। সেকেন্ড যে ঘটনা, যেটা নিয়ে মেন প্রবলেম, সেটা হচ্ছে কোম্পানির দস্তক। এই জিনিসটা নিয়ে বাংলার নবাবদের সঙ্গে প্রথম থেকে ইংরেজদের বিরোধ ছিল। ইংরেজরা সেটার পুরো ব্যবহার করতে চেয়েছিল, বাংলার নবাবরা সেটা ব্যবহার করতে দেয়নি। মীর জাফরের সময় কিছুটা সময় এটার ব্যবহার হয়েছিল, মীর কাসিমের সময় এসে এর ব্যবহার আবার ডবল ভাবে হতে শুরু করে। এই সময় কোম্পানির যারা কর্মচারী ছিল তারাও এখানে এগুলো ইউজ করতে থাকে। এই জিনিসটা সেম জিনিসটা এর সময় থেকে শুরু হয়ে গেছে, সিরাজউদ্দৌলার সময় থেকে। কিন্তু সিরাজউদ্দৌলা বন্ধ করার চেষ্টা করে হেরে গেছে, মীর জাফর এটাকে কোনো বাধাই দেয়নি, কিন্তু মীর কাসিম আবার সিংহাসনে এসে এই জিনিসটাকে বাধা দিতে শুরু করে যে তো কোম্পানি এটার দস্তক পেয়েছে, কোম্পানি ব্যবসা করলে ঠিক আছে, কিন্তু কোম্পানির কর্মচারীরা কেন ব্যবসা করবে? শুধুমাত্র বড় বড় কর্মচারীরা নয়, সামান্য যারা কর্মচারী ছিল এতে কোম্পানিতে, তারা সকলে এই বিনা শুল্কে বাণিজ্য বাংলা থেকে করতে থাকে, এবং তারা এই দস্তকের অপব্যবহার করতে থাকে। আর মীর কাসিমের সময় এসে আর যে মানে এই দস্তক আরো বেশি সাংঘাতিক জায়গাতে পৌঁছে যায়, সেটা হচ্ছে কোম্পানির যারা কর্মচারী ছিল তারা এই দস্তক নিয়ে আবার ভারতের কিছু বড় বড় ব্যবসায়ীকে বিক্রি করতে শুরু করে। কোম্পানির দস্তক টাকার কোম্পানির, কে ব্যবহার করতে পারে? কোম্পানি, ঠিক আছে। সেখান থেকে আবার কোম্পানির কর্মচারীরা ব্যবহার করতে পারছে, এটা ভুল। কর্মচারীরা আবার ভারতের মানে বাংলার যারা ব্যবসায়ী রয়েছে, একটু মানে বড় লোক ব্যবসায়ী, যারা একটু গণ্যমান্য ব্যবসায়ী, খুব বড় ব্যবসায়ী, তাদেরকে আবার বিক্রি করতে শুরু করছে, তারা আবার ফ্রিতে ব্যবসা বাণিজ্য করছে। মানে এই দস্তকের প্রচন্ড অপব্যবহার এই সময় হতে শুরু করে, এবং মীর কাসিম বারে বারে এই দস্তক ব্যবস্থা এইটাকে ইংরেজ কোম্পানিকে বলতে থাকে যে তারা যেন এটার উপর ব্যবস্থা নেয়। ইংরেজ কোম্পানি এটাতে কোনো ব্যবস্থা নেয় না, তারা যেরকম চলছে সেরকমই চালাতে থাকে। এবার মীর কাসিম এই ব্যাপারে রেগে গিয়ে দস্তক ব্যাপারটাই পুরো বন্ধ করে দেয়। অর্থাৎ এই ডিউটিজ আর কাউকে দিতে হবে না, না বাংলার কোনো ব্যবসায়ীকে দিতে হবে, ইংরেজরা দিচ্ছে না, বাংলার কাউকে দিতে হবে না।
মানে এটার পিছনে অন্য কোনো কারণ নয়, শুধুমাত্র ইংরেজদের হিউমিলেট করা, ইংরেজদের যাতে মানে ইংরেজদের ক্ষতি করা যায় সেই জন্য মীর কাসিম এটা ব্যবস্থাটা নেয়। এবার ইংরেজরা দেখছে আমরা এত দিন ধরে এত চেষ্টা করে এত কাঠখড় পুড়িয়ে আমরা এই দস্তকটাকে ফাইনালি ব্যবহার করছি, সেই সময় যদি সমস্ত মানুষকে ফ্রিতে ট্রেড করতে দেওয়া হয়, ট্যাক্স সিস্টেমই তুলে দেওয়া হয়, তাহলে সবার জিনিসের দাম এক হয়ে যাবে, ব্রিটিশদের জিনিসের দামও এক হয়ে যাবে, ভারতীয়দের জিনিসের দামও এক হয়ে যাবে, তাহলে ব্রিটিশ জিনিস এতদিন যেভাবে বিক্রি হচ্ছিল বাংলায় সেটা আর হবে না, সবার জিনিসই সমানভাবে বিক্রি হবে। এই জিনিসটা দেখে ইংরেজদের মাথা ঘুরে যায় এবং তারা ডাইরেক্ট এবার ব্যবস্থা নেওয়ার জন্য মীর কাসিমের বিরুদ্ধে যুদ্ধযাত্রা শুরু করে দেয়। এবার ব্যাটেল অফ বক্সার বা বক্সারের যুদ্ধ, যেটা 1764 খ্রিস্টাব্দে হয়েছিল, সেই যুদ্ধটা হওয়ার আগেই মীর কাসিমের সঙ্গে একাধিক যুদ্ধ ইংরেজদের হয় এবং প্রত্যেকটা যুদ্ধেই মীর কাসিম হেরে যায় এবং এই যুদ্ধের সূত্রপাত 1763 থেকেই হয়ে গেছে। 64-তে অরিজিনাল যুদ্ধটা হচ্ছে, কিন্তু তার আগে থেকেই 63 থেকেই মীর কাসিম ভার্সেস ইংল্যান্ড, ইংরেজ, এটা শুরু হয়ে গেছে। পরপর কয়েকটা যুদ্ধ হয়, যেমন কাটোয়াতে একটা যুদ্ধ হয়, এই 63 খ্রিস্টাব্দেই হয় পরপর যুদ্ধগুলো, মুর্শিদাবাদে একটা যুদ্ধ হয়, গিরিয়াতে হয়, সুটি বলে একটা জায়গাতে হয় এবং মুঙ্গেরে একটা যুদ্ধ হয় এবং এই প্রত্যেকটা যুদ্ধে মীর কাসিম হেরে যায় এবং ফাইনালি এই সমস্ত যুদ্ধে হারার পর মীর কাসিমকে বাংলা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হতে হয় এবং মীর কাসিম এখান থেকে পালিয়ে চলে যায় নবাবের, এই অযোধ্যার নবাবের কাছে। অযোধ্যার নবাব এই সময় হচ্ছে সুজাউদ্দৌলা এবং তার সঙ্গে মুঘলদের এখানে ডেকে পাঠানো হয়। মুঘল যে সুলতান, মুঘল বাদশাহ যে এই সময় ছিল, তার নাম শাহ আলম দ্বিতীয়, তাকেও ডেকে পাঠানো হয় এবং এরা তিনজন মিলে একটা জোট বানানোর পরিকল্পনা করে যে আমরা তিনজন মিলে একটা জোট বানাবো, দিয়ে ইংরেজদের এখান থেকে সরিয়ে দেবো, দিয়ে আবার মুঘলদের শাসন প্রতিষ্ঠা হবে এবং নিচে বাংলা, অযোধ্যা, এই সমস্ত রাজ্যগুলো যেরকম আগে মিডিয়েভাল টাইমে ছিল সেরকম ভাবে আবার চালু হবে। এই জন্য একটা এখানে শক্তি জোট তৈরি হয়। তো এই জোটে যারা ছিল তারা হচ্ছে মীর কাসিম বাংলার নবাব, নবাব অব আওয়াধ বা অযোধ্যার নবাব এবং শাহ আলম দ্বিতীয় হচ্ছে মুঘল বাদশাহ। এবং এদের সম্মিলিত আর্মি ইংরেজদের আর্মির সামনে দাঁড়িয়ে যায় 1764 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর এবং এই ইংরেজদের আর্মিকে যে নেতৃত্ব দিচ্ছিল তার নাম হেক্টর মুনরো, অসাধারণ একজন যোগ্য সেনাপতি। এবং বক্সারের যুদ্ধ ইংরেজদের কাছে বলা যেতে পারে একটা বিশাল ইম্পর্টেন্ট যুদ্ধ, কারণ এর যুদ্ধ জয়লাভ করে, পলাশির যুদ্ধ জয়লাভ করে তারা বাংলার অধিকার পেয়েছে, খুব ভালো কথা, কিন্তু বক্সারের যুদ্ধে একজন নয় তিনজনকে তারা হারাবে। এক নম্বর হচ্ছে বাংলার নবাব, সেকেন্ড হচ্ছে অযোধ্যার নবাব, থার্ড পুরো ভারতের নবাব যার নাম শাহ আলম দ্বিতীয়। এই যুদ্ধটা প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট ছিল ইংরেজদের পক্ষে এবং এই যুদ্ধটা হয় 22শে অক্টোবর 1764 খ্রিস্টাব্দে এবং এই যুদ্ধটা হয় বক্সারে, সেই জন্য বক্সারের যুদ্ধ নামে পরিচিত। এবার এই যুদ্ধে এই তিনজনের আর্মি একত্রিতভাবে ইংরেজদের আর্মির কাছে পরাজিত হয়ে যায় এবং এই ঘটনা কিছুটা হলেও আনএক্সপেক্টেড ছিল। একজন কোনো রাজ্যকে হারাচ্ছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু তিনজন বড় বড় শাসক, বাংলার মতো একটা জায়গার শাসক, অযোধ্যা যথেষ্ট বড় একটা সাম্রাজ্য, সেখানকার শাসক, তার একটা বড় আর্মি প্লাস মুঘলদের আর্মি, তিনজনের আর্মিকে একত্রিতভাবে হারিয়ে দেওয়া। এখানে হেক্টর মুনরোর যথেষ্ট ভালো একটা নেতৃত্ব ছিল, প্লাস হচ্ছে ইংরেজদের যে টেকনোলজি এখন তারা ইউজ করছে, ইংরেজদের আর্মির যে ক্ষমতা, সেটার একটা সুপ্রিমেসি ভারতে স্থাপিত হয়ে যায়। সকলে বুঝে যায় যে ইংরেজদের ক্ষমতা যথেষ্ট বেশি, তারা চাইলে তিনজন রাজাকে হারিয়ে দিতে পারে যাদের মধ্যে ভারতের নবাব রয়েছে। তো এই জিনিসটা এখানে প্রতিষ্ঠিত হয়ে যায় এবং ফাইনালি এই যুদ্ধের পরে পুরো ভারতের ওপর বা এই সমস্ত জায়গাগুলোর উপরে ওয়ান টাইপ অফ ইংরেজদের আধিপত্য বিস্তার হয়ে যায়। এর পরের ঘটনা হচ্ছে এই যুদ্ধটা যখন শুরু হয়, মানে 1763 থেকেই যখন যুদ্ধ শুরু হয়ে গেছে মীর কাসিমের বিরুদ্ধে, তখন আবার মীর জাফরকে নিয়ে এসে কোম্পানি নবাব বানিয়ে দেয়। কারণ 63 যখন যুদ্ধগুলো হচ্ছে
অটোমেটিক্যালি বাংলার নবাব এর হাত থেকে চলে গেছে, মীর কাসিমের হাত থেকে, এবং ফাইনালি এখান থেকে সে পালিয়ে চলেও গেছে। তো সেই কারণে বাংলার নবাব পুনরায় আবার মীর জাফরকে বসানো হয়, এবং মীর জাফর সিংহাসনে বসে মেদিনীপুর, বর্ধমান এবং চিটাগাঁও যে জায়গাগুলো ইংরেজরা চাইছিল সেগুলোও দিয়ে দেয়। মীর জাফর বুঝে যায় যে ইংরেজদের সঙ্গে বেকার কিছু করে লাভ নেই, আর কিছু করার সম্ভাবনা, যে এবং এই সময় অবশ্যই মীর জাফর অনেক বয়স্ক হয়ে গেছিল। তার ফলে সে যা যা ডিমান্ড করছে সেগুলো দিয়ে দিতে থাকে। মেদিনীপুর, বর্ধমান, চিটাগাঁও এই সময় ইংরেজদের হাতে চলে যায়। বাংলার ওপর বিনা শুল্কে যে বাণিজ্য তারা করছিল সেটা আবার কোনো বাধা ছাড়া হতে থাকে। মানে মীর কাসিম যে বাংলার যারা ছিল, ব্যবসায়ী ছিল, তাদের থেকেও যে ট্যাক্সটা তুলে নেয় সেটা আবার ইম্পোজ হয়ে যায়, এবং ব্রিটিশদের যে বিনা শুল্কে বাণিজ্য সেটা কন্টিনিউ হতে থাকে। অন্যদিকে শুধুমাত্র একটা জিনিসের ওপরই এই সময় ট্যাক্স ছিল, এই জিনিস এটা ইম্পর্টেন্ট কারণ এক্সেপশন এই ধরনের পরীক্ষায় প্রশ্ন খুব আসছে আজকাল। সেটা হচ্ছে এই সময় শুধুমাত্র নুনের ব্যবসার ওপর 2% ট্যাক্স ইংরেজদের দিতে হতো বাংলাকে, বাকি সমস্ত জিনিসের ব্যবসায় ইংরেজরা ডিউটি ফ্রি বিজনেস করতে পারতো। এবং ফাইনালি বললাম যেটা, যে মীর জাফর খুবই এই সময় বয়স্ক হয়ে গেছিল এবং কিছুদিনের মধ্যে সে মারা যায়। সে যখন মারা যায় সেই জায়গাতে নাজিমুদ্দৌলাকে সিংহাসনে বসানো হয়, এবং এই নাজিমুদ্দৌলা হচ্ছে মীর জাফরের একজন নাবালক পুত্র, খুবই অল্প বয়স্ক। তাকে এবার বসানো হয়, এবং এর থেকেই বোঝা যাচ্ছে যে তার কোনো ক্ষমতা নেই। মেন ক্ষমতা এই সময় চলে আসে ইংরেজদের হাতে। এবার ইংরেজরা কিভাবে শাসন করবে, তার জন্য ইংরেজদের তরফ থেকে একজন ব্যক্তিকে এই মুর্শিদাবাদের দরবারে নিযুক্ত করা হয়, যাকে নায়েব সুবাদার বলা হচ্ছে। নায়েব সুবাদার তো মেন হচ্ছে এই সময় আহ, এ আহ, নবাব, যদিও নবাবের কোনো ক্ষমতা নেই, নবাবের নিচে একজনকে রাখা হচ্ছে, সে হচ্ছে নায়েব সুবাদার, এবং এই নায়েব সুবাদার হচ্ছে ইংরেজদের একজন কর্মচারী। ওকে, ব্রিটিশদের কর্মচারী। এর কোনো রিয়েল কোনো পাওয়ার নেই, অ্যাকচুয়ালি পুরো বাংলা শাসন করছে এখন নায়েব সুবাদার, এবং নায়েব সুবাদার যে শাসনটা করছে সেটা ব্রিটিশদের কাছ থেকে পরামর্শ নিয়ে, অর্থাৎ ব্রিটিশরা যা বলছে নায়েব সুবাদার তাই করছে। ওকে, তো বক্সারের যুদ্ধের পরে আবার রবার্ট ক্লাইভ ভারতে আসে। এই সময় কিছুদিনের জন্য রবার্ট ক্লাইভ ভারত ছেড়ে এতে চলে গেছিল, ইংল্যান্ডে চলে গেছিল। আবার সে পুনরায় আসে এবং এসে এলাহাবাদের সন্ধি সে করে। এবার এলাহাবাদের সন্ধি হয় আগস্ট 1765 খ্রিস্টাব্দে, এবং এই সন্ধিটা দুজনের সঙ্গে হয় আলাদা আলাদা ভাবে। একটা হচ্ছে আবাদের নবাবের সঙ্গে, অযোধ্যার নবাবের সঙ্গে, এবং সেকেন্ড হচ্ছে শাহ আলমের সঙ্গে। দুটো আলাদা সন্ধি হচ্ছে। তো প্রথম সন্ধিটা হচ্ছে নবাব এর সঙ্গে, আওয়াজের নবাবের সঙ্গে, যার নাম সুজাউদ্দৌলা। তাকে বলা হয় যে এলাহাবাদ এবং কারা এই অঞ্চল দুটো সে শাহ আলম দ্বিতীয়কে দিয়ে দেবে। শাহ আলম এই এই জায়গাটা এতদিন অযোধ্যার যে রাজ্যটা ছিল তার মধ্যে ছিল, সেইখান থেকে নিয়ে এবার শাহ আলমকে দিয়ে দেবে। এর মানে এই নয় যে শাহ আলম সেটার উপরে শাসন করবে, শাহ আলমের কাছ থেকে আবার ইংরেজরা এটা নিয়ে নেবে, পরের চুক্তিতেই সেটা হবে। যাই হোক, এলাহাবাদ এবং কারা অঞ্চলটা শাহ আলম দ্বিতীয়কে দিয়ে দেওয়া হবে, এবং 50 লাখ টাকা যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবে সুজাউদ্দৌলাকে দিতে হবে। যে যুদ্ধটা সে ব্যাটেল অফ বক্সারে সে অংশগ্রহণ করেছিল, তার ফলে ব্রিটিশদের যা ক্ষতি হয়েছে তার জন্য 50 লাখ টাকা দিতে হবে, এবং 50 লাখ টাকা হিউজ অ্যামাউন্ট এই সময়। তো 50 লাখ টাকা এই সময় দিতে হবে। তো এটা গেল নবাব সুজাউদ্দৌলার সঙ্গে চুক্তি। এবার হচ্ছে শাহ আলম দ্বিতীয়র সঙ্গে আবার একটা চুক্তি হয়। এটাও মানে দুটো চুক্তি একত্রিতভাবে এলাহাবাদের সন্ধি নামে পরিচিত। একই জায়গাতে সন্ধি হয়, একবার এদিকে সুজাউদ্দৌলাকে বসিয়ে চুক্তিতে স্বাক্ষর করানো হয়, এদিকে একে বসিয়ে শাহ আলম দ্বিতীয়কে বসিয়ে একটা সন্ধি হয়। তো মেনলি দুটো সন্ধি আলাদা আলাদা ভাবে হলেও দুটোরই একসাথে নাম এলাহাবাদের সন্ধি। যাই হোক, এলাহাবাদের সন্ধি অনুযায়ী শাহ আলম দ্বিতীয়কে এই এলাহাবাদ আর কারা অঞ্চলটা, যেটা শাহ আলম দ্বিতীয়কে দেওয়া হলো, সুজাউদ্দৌলা দিয়ে দিল, সেটা এবার সে ইংরেজদের দিয়ে দেবে। ওকে, এলাহাবাদ এবং কারা অঞ্চল এবার ইংরেজদের হাতে চলে গেল। সেকেন্ড যেটা বলা হয় সেটা হচ্ছে বাংলা, বিহার এবং উড়িষ্যাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ফরমান ছিল সেটা তারা পেয়ে যায়।
সরি, মানে এতদিন বিনা শুল্কে ব্যবসা বাণিজ্যের যে ফরমান ছিল সেটাকে আবার এক্সট্রা করে এবার দিওয়ানির দায়িত্ব ইংরেজরা পেয়ে যায়। বাংলা, বিহার এবং ওড়িশার দিওয়ানির দায়িত্ব তারা পেয়ে যায়, এবং এর জন্য ইংরেজরা বছরে 26 লাখ টাকা একে দেবে, শাহ আলম দ্বিতীয়কে দেবে। দিওয়ানি কি? দিওয়ানি হচ্ছে, একটু পরে দেখছি দিওয়ানি জিনিসটা কি। আর উল্টো দিকে নিজামতের দায়িত্ব তারা পেয়ে যায়। ওকে, নিজামাত হচ্ছে মিলিটারি, ডিফেন্স, পুলিশ, মানে আইন কানুন বা অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়াল ব্যবস্থা, এই সমস্তগুলোকে নিজামাতের মধ্যে ফেলা হয়, নিজামাত বলা হয় এগুলোকে। আর দিওয়ানি হচ্ছে ট্যাক্স কালেকশন, রাজস্ব ব্যবস্থা, ভূমি রাজস্ব, এই জিনিসগুলোকে দিওয়ানি বলা হয়। তো নিজামাতের দায়িত্ব ব্রিটিশরা গ্রহণ করে, এবং যেহেতু নিজামাতের দায়িত্ব গ্রহণ করে সেই জন্য ব্রিটিশদেরকে শাহ আলম দ্বিতীয় 53 লাখ টাকা দেবে। কেন? কারণ তাদেরকে পুলিশ রাখতে হবে, তাদেরকে একটা আর্মি রাখতে হবে, তাদের একটা খরচা রয়েছে। এই খরচাটা যদি ইংরেজরা দায়িত্ব না নিত তাহলে তাদের ব্রিটিশ এদের করতে হতো, আম, আহ, নবাবকে করতে হতো। যেহেতু এই যে দায়িত্বটা ব্রিটিশরা নিচ্ছে, সেই কারণে তার জন্য 53 লক্ষ টাকা ব্রিটিশদের দেবে শাহ আলম দ্বিতীয়। তাহলে 26 লক্ষ টাকা সে পাচ্ছে ফর দিওয়ানি, আর 53 লক্ষ টাকা ইংরেজরা পাচ্ছে ফর নিজামাত। তাহলে মাইনাস করলে ফাইনালি বেশি টাকা শাহ আলম দ্বিতীয়কেই দিতে হচ্ছে। ওকে, এবং ফাইনালি মীর কাসিমের কি হয়? মীর কাসিম, তাকে আর বেশি কিছু করতে হয় না, সে এদিক ওদিক ঘুরে বেড়ায়, তার সমস্ত রাজ্যই তার হাত থেকে চলে গেছে, বাংলা তার হাত থেকে চলে গেছে, তাকে যে সাহায্য করছিল অযোধ্যার নবাব, সেখানেও তার ঢোকা বন্ধ হয়ে গেছে। ফাইনালি সেই রকমভাবে এদিক ওদিক ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গা থেকে লুকিয়ে থাকতে থাকতে 1777 খ্রিস্টাব্দে জুন মাসে মারা যায়। তো এইবার বাংলার ওপরে পুরোপুরি দায়িত্ব ব্রিটিশদের হাতে চলে গেছে। ব্রিটিশরাই সেখান থেকে ট্যাক্স কালেক্ট করবে, ব্রিটিশরাই সেখান থেকে সেখানে আইন কানুন, পুলিশ ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে। শুধু মাঝখানে এবার ব্রিটিশরা হচ্ছে খুব চালাক, একটা চালাকি এখানে করে, সেটা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে দেয়। তারা দায়িত্ব নিয়ে নেয়, দায়িত্ব নিয়ে সেই দায়িত্বটা নিজেদের ঘাড়ের ওপর না রেখে দিয়ে দেয় বাংলার নবাবকে, যে আমাদের হয়ে তুমি এই কাজটা করো, কিন্তু মেন ক্ষমতা থাকছে ব্রিটিশদের হাতে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। তো যেটাই দেখবো, রবার্ট ক্লাইভ সম্পর্কে তার আগে একটু দেখে নেবো। রবার্ট ক্লাইভের নাম অবশ্যই এখানে আসতে হবে, কারণ এই পুরো ঘটনা, পলাশির যুদ্ধ থেকে শুরু করে, ব্যাটেল অফ পলাশি থেকে শুরু করে ফাইনালি এই এলাহাবাদের সন্ধি অবধি পুরো জায়গাটা, পুরো জিনিসটা খাড়া করেছে এই রবার্ট ক্লাইভ, এবং সেই কারণে রবার্ট ক্লাইভের সম্পর্কে আমাদের একটু জানতেই হবে। রবার্ট ক্লাইভ এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে একজন ক্লার্ক হিসাবে যোগদান করেছিল। তার জীবন শুরু হয় ক্লার্ক হিসাবে, এবং এইখান থেকে সে আস্তে আস্তে শক্তিশালী হতে থাকে, এবং ভারতে ব্রিটিশ ক্ষমতা বিস্তারে, ব্রিটিশদের অধিকার বিস্তারে সবার আগে যার নাম আসবে বা সব থেকে বেশি নাম যার করা হয়, সে হচ্ছে রবার্ট ক্লাইভ। তো এর যে যে কাজগুলো এ করেছে, আমরা এর আগে অনেকগুলো জায়গাতেই দেখে এসেছি যে দাক্ষিণাত্যে সে খুব ভালো কাজ করেছে, বাংলাতে সে পলাশির যুদ্ধে সে জয়লাভ করিয়েছে, ইংরেজদেরকে পুরো বাংলার শাসনভার, দিওয়ানি বা তারপর নিজামত, ওই সমস্ত জিনিসগুলো তুলিয়ে তারা নিয়ে নিয়েছে, এবং সেটারও দায়িত্ব নিয়েছিল রবার্ট ক্লাইভ, মানে রবার্ট ক্লাইভের জন্যই সেটা হয়েছে। তো এই সমস্ত কাজগুলো হয়, এই সমস্ত দেখে ব্রিটিশরা তাকে গভর্নর বানিয়ে দেয়, বাংলার গভর্নর বানিয়ে দেয় 1757 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর হয়ে যায়, এবং 1760 খ্রিস্টাব্দ অব্দি সে বাংলার গভর্নর থাকে। এবার 1760 খ্রিস্টাব্দে সে ইংল্যান্ডে ফেরত যায়, এবং সেখান থেকে আবার 1765 খ্রিস্টাব্দে ফিরে আসে, এবং 1765 থেকে 1767 খ্রিস্টাব্দ অব্দি পুনরায় গভর্নর থাকে। অর্থাৎ দুটো টার্মের জন্য রবার্ট ক্লাইভ বাংলার গভর্নর ছিল। এবং সে আরো একটা কাজ যেটা করে সেটা হচ্ছে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা, ডুয়েল গভর্নমেন্ট সিস্টেম চালু করা, এবং ফাইনালি 1774 খ্রিস্টাব্দে সে আবার দেশে ফিরে যায়, মানে এরপরে আবার সে দেশে ফিরে যায়, এবং 1774 খ্রিস্টাব্দে গিয়ে সে সুইসাইড করে মারা যায়, সুইসাইড করে নেয়। তো যাই হোক, খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার রবার্ট ক্লাইভ।
এবার ডুয়েল গভর্নমেন্ট বা দ্বৈত শাসন ব্যবস্থা 1765 থেকে 1772 খ্রিস্টাব্দ অব্দি এই দ্বৈত শাসন ব্যবস্থা বাংলায় চলে। তো যেটা একটু আগে দেখলাম, ব্যাটেল অফ বক্সার বা বক্সারের যুদ্ধের পরে বাংলার রিয়েল মাস্টার হয়ে যায় ব্রিটিশরা, বাংলার প্রধান ক্ষমতার অধিকারী হয়ে যায় ব্রিটিশরা। এবং রবার্ট ক্লাইভ এইবার এবার যখন বাংলার তারা শাসনভার পেয়ে গেছে, তাদেরকে শাসন করতে হবে, কিভাবে করা যায় এটা ভাবতে ভাবতে তারা একটা ইন্টারেস্টিং পদ্ধতি অবলম্বন করে, যে পদ্ধতিতে তাদেরকে মাথা ঘামাতে হবে না যে ট্যাক্স কালেক্ট করো, আইন বা কে ট্যাক্স দিচ্ছে, কতটা ট্যাক্স দিচ্ছে, জমি জরিপ করো, এই সমস্ত জিনিসগুলো তাদেরকে দেখতে হবে না, সেটা দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে নবাবের ওপরে। কিন্তু পুরো ক্ষমতা অ্যাকচুয়ালি রয়েছে ব্রিটিশদের হাতে। তো রবার্ট ক্লাইভ এই সময় ডুয়েল গভর্নমেন্ট সিস্টেম বা দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে, যেখানে বলা হচ্ছে যে দিওয়ানি দিওয়ানি যে জিনিসটা সেটা এবং নিজামত, এই দুটো ব্যবস্থা ব্রিটিশদের হাতে চলে আসছে এলাহাবাদের সন্ধির মাধ্যমে। দিওয়ানি হচ্ছে কালেক্টিং অফ রেভিনিউজ, অর্থাৎ যেটা বললাম ভূমি রাজস্ব, যে ট্যাক্স নেওয়া, সেই কাজটাকে বলা হয় দিওয়ানি। আর নিজামত হচ্ছে পুলিশ, জুডিশিয়াল, এই সমস্ত কাজগুলো হচ্ছে নিজামত বলা হয়। এইগুলো ব্রিটিশ কোম্পানির আন্ডারে আসে। এবার এই দিওয়ানি যে কাজটা, এইটা সামলানোর জন্য কোম্পানি দুজন ডেপুটি দিওয়ান নিযুক্ত করে, ডেপুটি গভর্নর নিযুক্ত করে বাংলাতে আর এতে বিহারে। বাংলাতে নিযুক্ত করে মোহাম্মদ রেজা খাঁকে এবং বিহারে নিযুক্ত করে সীতাব রায়কে। অর্থাৎ এই সিস্টেমটা কেমন হচ্ছে, বাংলা এদিকে, আচ্ছা নিচে করছি, বাংলা এদিকে হচ্ছে বিহার। ওকে, এই দুটো জায়গা থেকে যে ট্যাক্স কালেক্ট করা হবে, সেই দুটোর দায়িত্ব নিয়ে নেয়, সেই দুটোর দায়িত্ব দেওয়া হয় দুজন ব্যক্তির ওপরে। বাংলার জন্য দেওয়া হয় মোহাম্মদ রেজা খাঁকে এবং বিহার থেকে দায়িত্ব দেওয়া হয় সীতাব রায়কে। ঠিক আছে, এবার এদের উপরে একজন ব্যক্তিকে বসানো হয়, যদিও তার কোনো ক্ষমতা নেই, এমনিই জাস্ট বসিয়ে রাখা হয়, তার নাম করে এরা দুজন কাজ করছে বাংলা এবং বিহারের। তিনি হচ্ছেন বাংলার নবাব, যদিও তার কোনো ক্ষমতা নেই। ওকে, এদের সবার উপরে আবার রয়েছে ব্রিটিশ। ওকে, মেন পাওয়ার কার হাতে রয়েছে? ব্রিটিশের হাতে। তো নবাবের এক্স্যাক্টলি কোনো পাওয়ার নেই, কিন্তু নবাবের নাম করে এই রেজা খাঁ এবং সীতাব রায় সমস্ত মানুষের কাছ থেকে ট্যাক্স কালেক্ট করছে। এবার সেই ট্যাক্স কালেক্ট করে তারা পাঠিয়ে দিচ্ছে ব্রিটিশদের কাছে। অতএব ব্রিটিশদের ডাইরেক্ট কোনো নাম হচ্ছে না, কিন্তু ব্রিটিশরা পুরোপুরি ক্ষমতার অধিকারী হয়ে যাচ্ছে। এবার প্রবলেমটা কি ছিল এই দ্বৈত শাসন ব্যবস্থায়? এই জিনিসটা তো দেখলাম বেশ, মানে দেখতে খুব ভালোই লাগছে। নবাব, একজন অযোগ্য নবাব বসে আছে, তার কোনো ক্ষমতা নেই, তার হাতে দায়িত্ব দিয়েও লাভ নেই, ব্রিটিশরা নিচ্ছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই ট্যাক্স কালেক্ট করতে গেলে সৈন্য রাখতে হবে, পুলিশ রাখতে হবে সাথে, জোর করে ট্যাক্স নিতে হতো, বা ট্যাক্স সিস্টেমের জন্য একটা পুলিশ বাহিনী রাখতে হতো। তো এই বাংলার আন্ডারে একটা পুলিশ বাহিনী ছিল, বিহারের আন্ডারে মানে সীতাব রায়ের হাতে একটা পুলিশ বাহিনী ছিল, রেজা খায়ের হাতে একটা আন্ডারে একটা পুলিশ বাহিনী ছিল। তারা এবার সেইটাকে ইউজ করে এই দুটো জায়গা থেকে ট্যাক্স নিত। অন্যদিকে যে নিজামত ব্যবস্থাটাও ব্রিটিশরা লাভ করেছে, সেই ব্যবস্থাটা রয়েছে ব্রিটিশদের হাতে, এবং সেই ব্যবস্থাটা চালানোর জন্য আবার একটা পুলিশ বাহিনী লাগবে, তার জন্য একটা সৈন্যবাহিনী লাগবে। তো নিজামত ব্যবস্থাটা ব্রিটিশদের হাতে রয়েছে এবং তার জন্য একটা পুলিশ বাহিনী রয়েছে। তারা আবার এবার এই সমস্ত জায়গা থেকে বাংলা, বিহার, এই সমস্ত জায়গায় গিয়ে অত্যাচার করছে, বা তারা এখানে গিয়ে যে কাজগুলো তাদের সেগুলো করছে, মানে ডবল করে তাদের ওপর অত্যাচার। এবার পুলিশ বাহিনীর কথা এখানে বলছি, যেটা সেই পুলিশ বাহিনী যেমন এই বাংলা বা বিহারে এসে আইন শৃঙ্খলা দেখতো বা ট্যাক্স কালেক্ট করতো, প্লাস তার সঙ্গে তারা এক্সট্রা প্রচুর টাকা নিয়ে নিত।
ও জোর জুলুম করে এই করে। তো দুটো পুলিশ বাহিনী, একদিকে এদের হাতে একটা রেজা খা সীতাব রায়ের হাতে এরা জোরজার করছে, অত্যাচার করছে, এদিকে ব্রিটিশদের হাতে যে পুলিশ বাহিনী রয়েছে তারাও এসে এরকম জোরজার করছে, অত্যাচার করছে। তার ফলে এই সমস্ত জায়গাগুলোতে মানুষের অবস্থা পুরো সঙ্গীন হয়ে যায় এবং এর ফল হয় পরবর্তীকালে একটা বিশাল বড় দুর্ভিক্ষ। মানুষ মানে 1/3 মানুষ বাংলার না খেতে পেয়ে মারা যায়, তাদের হাত থেকে সমস্ত টাকা চলে যায়। এবং এই সময় অধিকাংশ ব্যক্তি কৃষক ছিল, কারণ ব্যবসা বাণিজ্য করে কোনো লাভ ছিল না। ব্যবসা বাণিজ্য এতদিনে ব্রিটিশরা পুরো অধিকার করে নিয়েছে। অধিকাংশ মানুষ কৃষিকাজ করতো, এবার কৃষকদের ওপর এরকম অত্যাচারের ফলে কৃষকরা এই সময় না খেতে পেয়ে মারা যায়। প্রায় 1/3 মানুষ এই সময় বিখ্যাত যে এই সময় দুর্ভিক্ষ হয়েছিল সেই দুর্ভিক্ষে মারা যায়, যেটাকে আমরা 76-এর মন্বন্তর বলি। তো এই ঘটনা পুরো দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত। ওকে, তো এই ডুয়েল গভর্নমেন্ট সিস্টেমের কারণে পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থাটা ভেঙে পড়ে, ওয়ান টাইপ অফ ভেঙে পড়ে বলা যেতে পারে। দুদিক থেকে শাসন, কে অ্যাকচুয়ালি শাসন করছে সেটাও জানে না। ব্রিটিশরা যদি ভাই তোমরা দখল করেছো পুরো শাসন করো, হয়ে যায়, ব্যাপার মিটে যায়। কিন্তু তারা বুদ্ধি করে করলো কি, দুদিক থেকে শাসন করে দিলে। এবার মানুষ অ্যাকচুয়ালি কনফিউজড, কে শাসন করছে, ব্রিটিশ করছে না নবাব করছে। যদি কোনো ব্রিটিশদের সৈন্যবাহিনী এসে কিছু ঝামেলা করে, তাও নাম হচ্ছে নবাবের। নবাবের সৈন্যবাহিনী এসে ট্যাক্সের জন্য জোরজার করলে, সেটারও নাম হচ্ছে নবাবের। ব্রিটিশদের কোনো নাম খারাপ হচ্ছে না, কিন্তু তারা মাঝখান থেকে সমস্ত প্রফিট করে যাচ্ছে। এই জিনিসটা হওয়ার পরে পুরো জিনিসটা ব্রেকডাউন হয়ে যায়, পুরো সিস্টেম ব্রেকডাউন হয়ে যায়। এবং এইটা যখন বোঝা যায়, ফাইনালি 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস এসে এই ডুয়েল গভর্নমেন্ট সিস্টেম বা দ্বৈত শাসন ব্যবস্থা তুলে নেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। এর পরের দিনের ভিডিওতে আমরা এরপরে যে টপিকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।